বেশ অনেক দিন আগের ঘটনা এটি। রামদেবপুর নামের একটি সুন্দর গ্রাম ছিল। ওই গ্রামে দুই ভাই বাস করত, ভরত এবং বসন্ত। ভরত খুবই ধনী ব্যক্তি ছিল, তার কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না। কিন্তু অপরদিকে তারই ছোট ভাই বসন্ত খুবই গরিব মানুষ ছিল। সে তার একটি ছোট্ট ক্ষেতে সারাদিন পরিশ্রম করে কোনোভাবে নিজের সংসার চালাতো। দুজনেই যখন কিশোর ছিল তখনই তাদের মা বাবার একটি দুর্ঘটনায় মৃত্যু ঘটে। ভরত ছোট থেকেই খুব চালাক ছিল, তাই সে মা বাবার মৃত্যুর পরে নিজের ছোট ভাইকে বোকা বানিয়ে সমস্ত সম্পত্তি এবং জমি নিজের নামে করে নেয় এবং তার ভাই বসন্তকে একটি ছোট্ট জমি দিয়ে দেয় যাতে সে কোনোভাবে নিজের পেট চালিয়ে নিতে পারে। এই ভরত অত্যন্ত লোভী মানুষও ছিল। নিজের এত কিছু সম্পত্তি জমি জমা থাকা সত্ত্বেও সে খুশি ছিল না। তার নজর গিয়ে পড়েছিল নিজের ভাইয়ের জমিটির উপরে। সে যা হোক করেও তার ছোট ভাইয়ের জমিটিও হাতিল করার মতলবে ছিল, কারণ বসন্তের এই জমিটি তার জন্য খুবই পয়া ছিল। বেশি কিছু সার ব্যবহার না করেও কিংবা বেশি পরিশ্রম না করেও এই জমিতে ফসল খুব ভালো হতো। বসন্ত এই জমির ফসল বিক্রি করেই যা একটু টাকা বাঁচত, সেই টাকা দিয়েই তার ছেলে অভিককে শহরের একটি স্কুলে পড়াতো। এই রকমই একদিন সকালে ভরত বসন্তের জমিতে তার সাথে দেখা করতে এলো। বসন্ত সেই জমিতে তখন কাজ করছিল। আরে বসন্ত, কেমন আছিস ভাই? আমি শুনলাম তুই নাকি তোর ছেলেকে শহরের স্কুলে পড়াচ্ছিস। তোর তো বাপু এইটুকু একটা জমি, এই জমিতে তুই চাষ করে কত টাকাই বা আয় করিস, হ্যাঁ? যাতে তোর ঘর চালানো আর ছেলেকে বাইরের শহরে রেখে পড়ানো সম্ভব, হ্যাঁ? তোর এত কষ্ট বড় দাদা হয়ে যে আমি আর দেখতে পাচ্ছি না রে। তুমি ঠিকই বলেছো দাদা, কিন্তু ছেলের মুখ দেখে কিছু তো একটা করতেই হবে বলো। যদি আর কোনো রাস্তা না থাকে তাহলে শেষ পর্যন্ত ভাবছি ব্যাংক থেকে একটা লোনই নিয়ে নেব। কিন্তু অভিককে আমি ভালো করে পড়াশুনো শেখাবই, যাতে ছোট থেকে যে কষ্টগুলো আমাকে পেয়ে বড় হতে হয়েছে সেইগুলোর সম্মুখীন যেন ওকে না কোনো দিন হতে হয়। আরে আমার ছোট্ট ভাই বসন্ত, তুই এসব কি বলছিস? তোর বড় দাদা বেঁচে থাকতে তুই অন্যদের কাছে টাকা চাইতে যাবি, লোন নিবি? না না, আমি বেঁচে থাকতে এ তো আমি হতে দিতে পারি না। তুমি কি বলতে চাইছো দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আমি তো শুধু এইটাই বলছি যে তোর ছেলের পড়াশোনার জন্যে যা টাকা পয়সা লাগবে তা আমি থাকতে তুই অন্যদের কাছ থেকে কেন নিতে যাবি, হ্যাঁ? আমি তো তোর দাদা নাকি? তোকে আমি টাকা দেব। আমি গরিব হলেও আজ পর্যন্ত না তোমার কাছে না অন্য কোনো গ্রামবাসীর কাছে কখনো হাত পেতেছি। তবে আজকে কিভাবে আমি তোমার থেকে টাকাটা নিতে পারি বলো? আরে না না না, তোকে এত ভাবতে হবে না। তুই আমার ছোট ভাই, তুই একটা কাজ কর, তোর যেই টাকাটা লাগবে সেটা তুই আমার থেকে নিয়ে নে, আর বদলে তোর জমিটা না হয় আমার কাছে বন্ধক রেখে দে। পরে না হয় টাকা শোধ করে জমিটা ছাড়িয়ে নিস। অন্য গ্রামবাসীরা তো এইটাই করে। আরে না না দাদা, শুধুমাত্র এই এক টুকরো জমির দৌলতেই তো আমি আমার ছেলেকে শহরে রেখে পড়ানোর সাহসটা পাচ্ছি। তাছাড়া আমার আর আমার স্ত্রীর রুজি রুটির জন্য এই জমিটিই আমাদের কাছে ভগবানের দান। এই জমিটাও যদি আমি তোমার কাছে বন্ধক রেখে দিই তাহলে তো আমার কাছে আর কিচ্ছু থাকবে না। আমাকে তুমি ক্ষমা করে দিও দাদা, কিন্তু আমি এই জমিটি তোমার কাছে কিছুতেই বন্ধক রাখতে পারবো না। এটা শুনেই খুব রেগে গিয়ে ভরত সেখান থেকে নিজের বাড়ি ফিরে গেল। তার বসন্তের জমি হাতিল করা বুদ্ধিটা কোনো কাজে লাগলো না। এইদিকে বসন্ত নিজের জমির কাজে আবার মনোযোগ দেয়। ভরত, তোকে কোনো না কোনো বুদ্ধি লাগিয়ে বসন্তর ওই উর্বর জমিটা হাতাতেই হবে।
ভরত চিন্তায় পড়ে যায় কিভাবে সে বসন্তের জমিটি হাসিল করবে। তখনই সে একটি পথ দেখতে পায় এবং সেই মুহূর্তেই সে বসন্তের সাথে তার বাড়িতে দেখা করতে যায়। বুঝলি ভাই বসন্ত, তোর সেই দিনের কথাগুলো আমি ভেবে দেখলাম এবং তোর পরিশ্রম এবং সৎ স্বভাব দেখে আমি খুব খুশি হয়েছি, বুঝলি। তাই আমি খুশি মনেই তোকে সাহায্য করতে চাই, এবং এর জন্য কিন্তু বাবা তুই না বলতে পারবি না। যদি তোর মনে আমার জন্য একটুও সম্মান থাকে তাহলে তুই আমার এই সাহায্যকে ফিরিয়ে দিবি না। ঠিক আছে দাদা, বলো তুমি কি বলতে চাও। দেখ ভাই, তুই আমার থেকে জমি বন্ধক রেখে টাকা নিতে চাইছিস না, খুব ভালো কথা। তুই একটা কাজ কর না, গ্রামের অপর দিকে আমার একটা জমি খালি পড়ে আছে, বুঝলি। সেই জমিটি তোর জমির থেকে প্রায় 4 গুণ বড়। তুই না হয় কিছুদিন সেই জমিতেই চাষাবাদ কর, তুই নিশ্চয়ই সেই জমিতে অনেক বেশি ফসল ফলাতে পারবি আর টাকাও বেশি উপার্জন করতে পারবি। আর ওই লাভের টাকা দিয়ে তুই তোর ছেলেকে ভবিষ্যতেও অনেক ভালোভাবে পড়াতে পারবি, ঠিক কি না? আমি জানি রে, তুই খুবই সৎ মানুষ, তুই এমনি এমনি আমার থেকে সাহায্য নিবি না। তাই যতদিন তুই ওই জমিটাতে চাষ করছিস ততদিন না হয় তোর এই জমিটা আমার সাথে অদল বদল করে নে, কেমন? তোর যখন আর ওই জমিটাতে চাষ করতে ইচ্ছে করবে না তখন আমাকে আবার ফিরিয়ে দিয়ে তোর জমিটা নিয়ে নিস। কি রে, এইটা ঠিক হবে তো? মনে মনে না চাইলেও বসন্ত তার বড় ভাইয়ের কথা অমান্য করতে পারল না। আচ্ছা ঠিক আছে দাদা, আমি রাজি। ভরত খুব চালাকি করে তার ছোট ভাইয়ের থেকে জমির কাগজে আঙুলের ছাপ নিয়ে নেয়। বসন্ত পড়াশোনা জানতো না, তাই সে দাদার কথা বিশ্বাস করে না পড়েই নিজের আঙুলে ছাপ দিয়ে দেয় কাগজে। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন বসন্ত তার দাদার বড় জমিতে কাজ করছিল। চলো, আজকের মতো তো কাজ শেষ হলো। বাজার থেকে কিনে আনা সমস্ত গাছের চারাগুলো আজকে জমিতে লাগিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে জমিটা দেখতে, একদম শস্য শ্যামলা। ব্যাস, এবার শুধু কালকে সকালের অপেক্ষা। কালকে ভোর ভোর এসে সব গাছগুলোতে ভালো করে জল দিয়ে দেব। না, খুব হাঁপিয়ে গেছি আজকে। এবার আমি বাড়ির দিকে যাই, খিদেও পেয়েছে ভালোই। একটু ভালো করে খেয়ে দিয়ে স্নান করে বিশ্রাম করলে তবে শরীরটা একটু শান্তি পাবে। এটা চিন্তা করে বসন্ত খুশি হয়ে নিজের বাড়িতে ফিরে যায়। পরের দিন সকালবেলা সে তার জমিতে ফিরে এসে একদম অবাক হয়ে যায়। আগের দিনই এত পরিশ্রম করে লাগানো তার একটা গাছও বেঁচে নেই। কিছুক্ষণ ভেবে সে বুঝতে পারে যে এটি একটি খুবই অনুর্বর জমি এবং এতে চাষাবাদই একদমই সম্ভব নয়। তার দাদা তাকে বোকা বানিয়েছে। হায় হায় ভগবান, এ কি দেখছি! কালকে লাগানো সমস্ত চারা গাছগুলো একদিনের মধ্যেই মরে শুকিয়ে গেল। আমার তো অনেক টাকার ক্ষতি হয়ে গেল। হায় হায় ভগবান, আমি এবারে কি করে এই মাসের খরচা চালাবো আর ছেলেকেও বা কোথা থেকে টাকা পাঠাবো? এটা তো একটা বাঁজা জমি। রক্তের সম্পর্ক হয়েও কি করে দাদা আমার এত বড় ক্ষতি করলো? না, আমি কিছুতেই এই অন্যায় মেনে নেব না। আমি এক্ষুনি যাব দাদার কাছে আর বলবো আমাকে যেন আমার পুরনো ক্ষেত এক্ষুনি উনি ফেরত দেন। বসন্ত মনে মনে খুবই কষ্ট পায় এবং সে তার দাদার সাথে দেখা করতে তার বাড়িতে যায়। দাদা, তোমার দেওয়া বড় জমিটা আমার কোনো কাজেরই না, কারণ ওটা একটা বাঁজা জমি। ওই জমিতে ফসল ফলানো কোনোভাবেই সম্ভব নয়। তাই তুমি আমাকে আমার পুরনো জমিটা ফেরত দিয়ে দাও। তুই প্রথমে এটা বল, তুই কাকে জিজ্ঞেস করে আমার ঘরে ঢুকলি? হ্যাঁ, আর আমার জমি কি করছিস তুই? এটা ভুলে যাস না, তুই তোর আঙ্গুলের ছাপ দিয়েছিলি ওই কাগজে, আর ওই কাগজে পরিষ্কারভাবে লেখা ছিল
যে আমার ওই জমির বদলে তুই আমাকে নিজের জমিটা দিচ্ছিস। আমরা দুজনে নিজের জমি অদল বদল করে নিয়েছি, আর এখন ওই জমিতে তোর কোনো অধিকার নেই। তুই ভাই একটা কাজ কর, তুই এখন এখান থেকে বেরো আর গিয়ে তোর ওই বাঁজা জমিতে চাষ করবি যা। আর খবরদার, আগে থেকে যদি এরকম আমার বাড়িতে এসে উৎপাত করেছিস তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। জমির কাগজে তার আঙুলের ছাপ থাকার কারণে সে কিছুই করতে পারল না এবং চুপচাপ দুঃখী মনে সেখান থেকে নিজের বাড়ি ফিরে এলো। এইভাবে কিছুদিন কেটে গেল। একদিন শহর থেকে তার ছেলে অভিক স্কুলের ফিজের জন্য তার বাবাকে ফোন করলো। বাবা, মাস তো শেষ হয়ে গেল, আমার স্কুলের ফিজের টাকাটা এখনো পাঠালে না যে? বাবা অভিক, তুই আমাকে ক্ষমা করিস। বাড়িতে একটা খুব বড় সমস্যা হয়ে গেছে, তোকে আমি এখন টাকা পাঠাতে পারবো না। আর জানি না আগেও কোনোদিন পাঠাতে পারবো কিনা। আমার আর তোর মায়ের প্রতিদিনের খরচাও খুব মুশকিল করে চলছে রে বাবা। আমাকে ক্ষমা করিস অভিক, তোকে আর আমি আগে পড়াশোনা করাতে পারবো না। বসন্ত সমস্ত ঘটনা তার ছেলেকে বলে দেয়। এতদিন থেকে তোমরা এত সমস্যায় আছো আর আমাকে আজকে বললে? তুমি একদম চিন্তা করো না বাবা, আমি কালকেই গ্রামে আসছি, এসে একটা কিছু রাস্তা বার করা যাবে এই সমস্যার। তুমি আর মা একদম চিন্তা করবে না কিন্তু। বাহ, পরিস্থিতি ঠিক না হলেও এতদিন পরে গ্রামে এসে বেশ ভালোই লাগছে। কি সুন্দর মুক্ত হাওয়া, শহরে তো শুধুই দূষণ। না, এবার একটু বাড়ির দিকে পা চালাই, বাবা মা নিশ্চয়ই খুব চিন্তায় আছেন। বাড়ি পৌঁছে অভিক তার বাবার থেকে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে শোনে, যে কিভাবে তার কাকা ভরত তার বাবাকে ঠকিয়েছে, তাদেরকে একদম রাস্তায় নিয়ে এসেছে। বাবা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এর জন্য আমাদের কিছু নকল সোনার মতো দেখতে মুদ্রা জোগাড় করতে হবে। তারপরে আমি তোমাকে যা বলবো একদম সেরকমই করো। শোনো। অভিক তার মতলবের কথা নিজের বাবাকে বলে এবং তারা রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। রাত্রি 11টা বেজে গিয়েছিল। সমস্ত গ্রামবাসী গভীর নিদ্রায় মগ্ন ছিল। তখনই বাবা এবং ছেলে দুজনে একটি করে মাটির কলসি নিয়ে গিয়ে নিজের বাড়ি থেকে বেরোয় এবং নিজের জমির দিকে হাঁটতে থাকে। জমিতে গিয়ে তারা দুটি আলাদা আলাদা গর্ত করে কলসি দুটো তার মাঝখানে রেখে দেয়। পরের দিন গ্রামবাসীরা অবাক হয়ে বসন্তের জমির কাছে জড়ো হয়। তারা সবাই আশ্চর্যভাবে দেখে কিভাবে বসন্তের জমি থেকে দুটি সোনায় ভরা কলসি পাওয়া গেছে। পুরো গ্রামে এই ব্যাপারটিকে নিয়ে একদম উথাল পাতাল হতে শুরু হয়। যেখানেই দেখো সবাইকে বসন্তের এই আশ্চর্য ভাগ্যের কথা নিয়েই আলোচনা করতে দেখা যায়। এইসব শুনে ভরত হিংসায় একদম লাল হয়ে যায়। এটা কি করে হলো? কি করে সম্ভব এটা? বছরের পর বছর খালি পড়ে থাকা এই পাঁজা জমিটা থেকে সোনায় ভর্তি দুটো মাটির কলসি বেরোলো। এর মানে বুঝিস তো ভরত, ওই জমিতে নিশ্চয়ই আরও অনেক সোনার কলসি লুকোনো আছে। এর আগে বসন্ত সব কটা গুপ্তধন খুলে বার করে নেয়, আমাকে আমার জমিটাকে ওর থেকে ফেরত নিতেই হবে। আর থাকতে না পেরে সেই মুহূর্তেই ভরত তার ভাই বসন্তের বাড়ি গিয়ে হাজির হয়। ভাই বসন্ত, সত্যি কথা বলতে তোর সাথে ওই জোচ্চুরি করার পর থেকে আমার রাতের ঘুমই উড়ে গেছে ভাই। কালকে জানিস আমার স্বপ্নে আমার বাবা মা এসেছিল। এসে আমাকে বলল
আমি যেন তোকে তোর জমিটা ফেরত দিয়ে দিই, আর তোর থেকে আমার এই বাঁজা জমিটা ফেরত নিয়ে নিই। কিন্তু দাদা, তোমার কথা অনুযায়ী তো আমরা আমাদের জমিগুলো অদল বদল করে নিয়েছিলাম না? তোমার জমিটা তো এখন আমার। তুমিই তো সেদিন তোমার বাড়িতে বললে জমির কাগজগুলোতে নাকি আমার আঙুলের ছাপ আছে। তাহলে আজকে হঠাৎ করে আবার তোমার জমিটা ফেরত চাইছো কেন? হ্যাঁ ভাই, তুই একদম ঠিক বলেছিস, আমারই দোষ ছিল। আমি তোকে ঠকানোর চেষ্টা করছিলাম, কিন্তু এখন আমি নিজের ভুল বুঝতে পেরেছি। কাল রাতে বাবা মা স্বপ্নে আমাকে খুব বকেছেন। তুই কি আমাকে আমার ভুলটা শুধরানোর সুযোগ দিবি না? এই দেখ, আমি ওই জমির কাগজটাও নিয়ে এসেছি। তুই এতে সই করে তোর জমি ফেরত নিয়ে নে। ঠিক আছে কাকা, তুমি তোমার জমি ফেরত পেয়ে যাবে, কিন্তু আমাদের একটা শর্ত আছে। সেই শর্তটা মানলেই তবেই আমরা আপনার জমি ফেরত দেব। শর্ত? কি শর্ত? আমার তোমাদের সমস্ত শর্তই মঞ্জুর। আপনার ওই জমির পরিবর্তে আমাদের পুরনো জমি ফিরিয়ে দিতে হবে। আর বাবার যে ওই জমিতে কাজ করতে এত কষ্ট এবং এত আর্থিক ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ হিসেবে আপনাকে 10 লক্ষ টাকা দিতে হবে। আর এই সব আদান প্রদানের কথা একদম আইনিভাবে কাগজে লেখা থাকবে, এবং সেই কাগজে আপনাদের দুজনেরই স্বাক্ষর থাকবে। আপনি এই শর্তে মঞ্জুর হলে তবেই আমরা আপনাকে আপনার পুরনো জমিটি ফিরিয়ে দেব, না হলে না। অভিকের এই কথা শুনে ভরত মনে মনে ভাবতে লাগলো। এই মূর্খ বাপ আর ছেলে ওই গুপ্তধনের ভরা জমিটা মাত্র 10 লাখ টাকায় বেচতে রাজি হয়ে গেল। ওদেরকে 10 লাখ টাকা দিয়ে সোনায় ভরা এক একটা কলসি বেচে আমি তো একদিনেই কোটিপতি হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, তোমার সমস্ত শর্তই আমার মঞ্জুর। কালকেই আমি তোমাদেরকে পুরো টাকাটা দিয়ে দেবো, আর কাগজেও সই করে দেবো। পরের দিনই ভরত সমস্ত কাগজে সই করে দেয় এবং 10 লাখ টাকা ভরা ব্যাগও তাদেরকে দিয়ে দেয়। জমি নিজের নামে হয়ে যাওয়ার সাথে সাথেই ভরত তার বাড়ির কাজের লোক মদনকে নিজের জমিতে নিয়ে আসে। শোন মদন, পুরো জমিটার মাটি খুলে ফেল, আর আমাকে সমস্ত সোনায় ভরা কলসি বের করে দে। মদন মাটি তুলতে শুরু করে। ধীরে ধীরে সে পুরো জমির মাটি তুলে ফেলে, কিন্তু সে সেখান থেকে সোনার টাকায় ভর্তি কলসি তো দূরের কথা, একটা সামান্য ভাঙা হাঁড়িও খুঁজে পায় না। এটা দেখে ভরত খুবই চিন্তিত হয়ে জিজ্ঞেস করে, মদন, কি কি কিছু কি কিছু পেলি না নাকি রে? না বাবু, পুরো জমি তো খুলে ফেললুম, কিছুই তো দেখতে পেলুম না। আমার মনে হয় না এই জমিতে কিছু আছে। কি কিছু পাসনি? হায় ভগবান, এ কি হয়ে গেল? এই জমিতে তো কিছুই নেই। মানে হতভাগা ওই দুই বাপ ছেলে আমাকে ঠকিয়ে জমিও নিয়ে নিল, আর সাথে 10 লাখ টাকাও। হায় হায়, আমি তো বরবাদ হয়ে গেলাম। ভরত নিজের লোভ এবং বোকামির কথা ভেবে কাঁদতে থাকে এবং এটা বুঝে যায় যে যারা অন্যদের সাথে খারাপ ব্যবহার করে শেষে তাদের সাথেও খারাপই হয়। ভরতপুর নামের এক গ্রামে বাপন নামের এক মাটন বিক্রেতা থাকতো। পুরো গ্রামে মাটনের শুধুমাত্র এই একটি দোকানই ছিল। এই কারণে গ্রামবাসীরা সবাই বাপনের কাছ থেকেই মাটন কিনত। আরে বাপন, মাটন কত করে দিচ্ছ? 300 টাকা দাদা। ঠিক আছে, আমাকে 2 কিলো দিয়ে দাও। হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। দেখো বাপন, তাজা মাংস দিয়ে কিন্তু। আরে নিশ্চয়ই দাদা, এটা আবার আপনাকে বলতে হবে? আমি তাজা মাংস ছাড়া বিক্রি করি না। এইভাবে এই বাপন প্রতিদিন তার মাংসের দোকান খুলতো
আর রাত্রেবেলা সব মাটন বিক্রি হয়ে গেলে দোকান বন্ধ করে সে তার বাড়িতে ফিরে যেত। বাপনের পরিবারে স্ত্রী এবং একটি ছোট্ট ছেলে ছিল। প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে পাশের গ্রামের ছাগল কিনতে যেত। তারপর সেই ছাগল কেটে গ্রামবাসীদেরকে তার মাংস বিক্রি করত। এইভাবেই একদিন সকালবেলা বাপন পাশের গ্রামের ছাগল বিক্রেতা বিকাশের বাড়ি গেল। তাকে দেখে বিকাশ বলল, আরে বাপন, শুনলাম যে তোমার মাংসের ব্যবসা নাকি একদম ফুলে ফেপে উঠেছে। হ্যাঁ দাদা, কোনোভাবে ঘর সংসার চলে যায় আর কি। আরে আর মিথ্যা কথা বলে কি হবে? তোমার গ্রামে তুমিই তো একাই মটন বিক্রি করো বাবা। নিজের ইচ্ছে মতো দামে মাংস বিক্রি করে তুমি নিশ্চয়ই অনেক টাকা কামাচ্ছ। আমার থেকে তো তুমি একদম সস্তায় ছাগল কিনে নিয়ে যাও, তো লাভের পরিমাণ তো নিশ্চয়ই দারুণ তোমার জন্য। আরে না না, এরকম একদমই না। আমি তো যতটা সম্ভব পারি ততটা কমেই মাংস বিক্রি করি। আমি আজ পর্যন্ত গ্রামবাসীর সাথে কখনো বেইমানি করিনি। আচ্ছা ঠিক আছে, এসব কথা ছাড়ো। তোমাকে এটাই বলার ছিল যে ছাগলের খাবারের দাম এখন আকাশ ছোঁয়া, তাই ওদের পেছনে আমার এখন অনেক বেশি টাকা খরচা হচ্ছে, বুঝলে? সেই কারণে আজ থেকে ছাগলের দামও বেড়ে গেছে। এখন থেকে প্রতিটি ছাগলের দাম 4,000 টাকা। আরে না না দাদা, এরকম বলবেন না। এত দামি ছাগল আমি কিভাবে কিনবো? আর এত টাকা দিয়ে যদি আমি একটা ছাগল কিনি, তাহলে তাদের মাংস সস্তায় গ্রামবাসীদেরকে কিভাবে দেব? দেখো ভাই, তোমার লাগলে তুমি নাও, না হলে কেনার লোক অনেক আছে। বাপনের কাছে এই দামেই ছাগল কেনা ছাড়া আর কোনো উপায় রইল না, কারণ বিকাশকে ছেড়ে আশেপাশে কেউ ছাগল বিক্রি করতো না। বিকাশ এই ব্যাপারেই অসৎভাবে ফায়দা ওঠাতে শুরু করে দেয় এবং নিজের সব খরিদ্দারকে অনেক বেশি দামে ছাগল বেচতে শুরু করে। ঠিক আছে দাদা, তাহলে আজকে তো আমি কেবলমাত্র একটাই ছাগল নিতে পারবো। আগের মতো 1,000 টাকা করে দিলে 4টে নিয়ে যেতে পারতাম। দেখো ভাই, যদি তোমার দাম বেশি মনে হয় তাহলে অন্য কারোর কাছ থেকে নিয়ে নাও, দেখো যদি সস্তায় পাও। আমার রেট কিন্তু ফিক্সড, একটি ছাগল 4,000 টাকায় দাম। এই কথা বলে বিকাশ হাসতে থাকে আর বাপন হতাশ হয়ে একটাই ছাগল নিয়ে বাড়ি ফিরে আসে। আরে, বাকি ছাগলগুলো কোথায়? দোকানেই রেখে এলে নাকি? না না, যার কাছ থেকে আমি ছাগল কিনি সেই ছাগলের দাম বাড়িয়ে দিয়েছে। একেবারে দাম বাড়িয়ে 4 গুণ করে দিয়েছে। এই কারণেই কেবলমাত্র একটাই ছাগল কিনতে পেরেছি। তাহলে তুমি মাংস কি করে বেচবে? মানে আমি বলছি, একটা ছাগল থেকে তো আর বেশি মাটন বেরোবে না। হ্যাঁ, মটন তো কম বেরোবেই, কিন্তু সেটাও বিক্রি হয়ে গেলে অনেক বড় ব্যাপার। মানে আমি ঠিক বুঝলাম না। আগে তো অনেক কম দামে মটন বিক্রি করতাম, কিন্তু এখন এই যে 4 গুণ দাম দিয়ে আমি একটা ছাগল কিনে এনেছি, সেই টাকাটা পোষানোর জন্য আমাকে তো মটনও অনেক বেশি দামে বিক্রি করতে হবে। আর এত দামি মটন জানি না গ্রামবাসীরা কিনবে কিনা। এ বাবা, এ তো খুব বড় সমস্যা গো। প্রতিদিনের মতো সেদিনও বাপন নিজের দোকানে গিয়ে মাংস কাটতে শুরু করলো। দাদা, আমাকে 1 কিলো মাটন দেবেন তো? হ্যাঁ দিদি, দিচ্ছি এক্ষুনি। বাপন তাকে 1 কিলো মাটন ওজন করে দেয়। এই নিন আপনার টাকা। আরে দিদি, 300 না, 800 টাকা হয়েছে। কি, 800 টাকা? এ আবার কবে থেকে হলো? আরে 2 দিন আগেও তো আমার স্বামী তোমার থেকে 300 টাকা কিলো করে মাংস নিয়ে গেল। 2 দিনের মধ্যে দাম ডবলেরও বেশি। আমার সাথে কি ইয়ার্কি করছো নাকি? আরে না না দিদি,
আসলে বাজারে ছাগলের দাম অনেক বেড়ে গেছে, তাই আজ থেকে বাধ্য হয়ে আমাকেও মটনের দাম বাড়াতে হয়েছে। না না, তোমার মাংস তোমার কাছেই রাখো, আমার লাগবে না। এত দাম দিয়ে মাংস খাবার কোনো ইচ্ছে আমাদের নেই। এই কথা বলে সেই মহিলা মাংস না নিয়ে সেখান থেকে রেগে চলে যায়। কিছু সময় পরে আরও অনেক গ্রাহক বাপনের কাছে মাটন কিনতে এলো, কিন্তু অতিরিক্ত বেড়ে যাওয়া দামের কথা শুনে কেউ আর তার কাছ থেকে মাটন নিল না, আর উপর থেকে তাকে দু চার কথা আরও শুনিয়েও গেল তারা। কি বাপন, তুমি তো গ্রামবাসীদেরকে লুটতে শুরু করেছো। এর থেকে সস্তায় তো শহরে মাংস পাওয়া যায়। চলো ভাই লোক, এখান থেকে কেনার আর কোনো দরকার নেই। সন্ধে হয়ে যায়, কিন্তু বাপনের কোনো মাংসই বিক্রি হয় না। তখনই সে লক্ষ্য করে ছাগল বিক্রেতা বিকাশ তারই দোকানের সামনে নিজেরও একটি মাটনের দোকান খুলে বসেছে। এটি দেখে বাপন অবাক হয়ে যায়। আরে আসুন আসুন, একদম জলের দামে নিয়ে যান। মটন বিরিয়ানি বানাও বা মটন কষা, আমার দোকানে মটন খেতে খাসা। আসুন আসুন। বিকাশের এই কথা শুনেই সমস্ত গ্রামবাসী তার কাছ থেকে মাটন কেনার জন্য লাইন দিয়ে দেয়। আরে দাদা, মাটন কত করে কিলো দিচ্ছেন? মাত্র 200 টাকা কিলো বৌদি, কতটা দেব বলুন? আচ্ছা, তাহলে আমাকে 2 কিলো দিয়ে দিন। আমাকেও 1 কিলো দিও ভাই। আরে 1 কিলোতে কি হবে দাদা, এই জলের দামে মটন আর অন্য কোথাও পাবেন না। 2-3 কিলো নিয়ে যান, বাড়ির সবাই পেট ভরে খাবেন। তোমার কথা তো ঠিক, কিন্তু বুঝতে পারছি না তুমি এত সস্তায় মাংস কি করে দিচ্ছ। তোমাকে তো এর আগে কখনো গ্রামেও দেখিনি। আর ওই সামনের দোকানে তো 800 টাকা করে কিলো বিক্রি হচ্ছে। তাহলে তুমি এত সস্তায় দিচ্ছ কি করে, হ্যাঁ? আরে দাদা, আমি অন্যদের মতো জোচ্চোর নয়, বুঝলেন? আমার ঘরেও বউ ছেলে আছে। গ্রাহকদের ঠকিয়ে 2-4 পয়সা বেশি রোজগার করাতে আমার গায়ে লাগে। কষ্ট করে রোজগার করা এক এক পয়সার মূল্য আমি বুঝি। হ্যাঁ, আজ্ঞে হ্যাঁ, আপনাদের গ্রামে আমি নতুন, কিন্তু মটন আমি আপনাদের সবসময় পুরনো দামেই দেব। এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় এবং সেদিন থেকে তারাও বিকাশের দোকান থেকেই মাটন নেওয়া শুরু করে। কী ঘটে চলেছে তা কিছুই বাপন বুঝে উঠতে পারছিল না। এরপরে যখন বিকাশের দোকানে ভিড় কিছুটা কম হয়, তখন বাপন তার সাথে তার দোকানে দেখা করতে যায়। আরে ভাই, আপনি এত অন্যায় কাজ কেন করলেন? আমি তো ভাই নিজের মতো এখানে মটন বিক্রি করছি। আপনি তো বললেন যে ছাগলের দাম অনেক বেড়ে গেছে, তাহলে আপনি এত সস্তায় মটন কি করে বিক্রি করছেন? আপনি এরকম করলে তো আমার থেকে কেউ মটন কিনবে না, আর আমার ব্যবসাটাও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, তোমার সমস্ত মটন আমাকে বেচে দাও, আমি পুরোটাই কিনে নেব, তাও আবার পুরো 1000 টাকা দিয়ে। আরে ভাই, এ তো সরাসরি জোচ্চুরি। আমি আজ সকালেই পুরো 4000 টাকা দিয়ে তোমার থেকে ছাগল কিনলাম, আর এখন তুমি পুরো মাংসটা মাত্র 1000 টাকা দিবে বলছো? আমার তো পুরো টাকাটাই লোকসান হয়ে যাবে। আমি তোমার থেকে আমার কি জোচ্চুরি করলাম? তাহলে তুমি এক কাজ করো, ফটো এখান থেকে। আমাকেও এমনিতে কিছুক্ষণের মধ্যে দোকান বন্ধ করে বাড়ি যেতে হবে। বাপন এবার খুব বাজেভাবে ফেঁসে গিয়েছিল, তাই আর কোনো রাস্তা দেখতে না পেয়ে 4000 টাকায় কেনা ছাগলের পুরো মাংসটা সে 1000 টাকায় বিকাশকে বিক্রি করতে বাধ্য হয়, আর দুঃখী মনে বাড়ি ফিরে আসে। কি হলো গো, তোমাকে এত উদাস লাগছে কেন? দোকানে বিক্রি ঠিকঠাক হয়েছে তো? বুঝতে পারছি না ভগবান আমাদের কি জন্মের শাস্তি দিচ্ছেন। এইভাবে বলছো কেন? তুমি আমাকে স্পষ্ট করে বলো তো, কি হয়েছে? বাপন তাকে সারাদিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। সবাই মিলেও ভেবে পাচ্ছিল না যে এখন তারা কি করবে, ঘর কিভাবে চালাবে।
ওইদিকে বিকাশও সব মাংস বেচে নিজের ঘরে ফিরে যায়। তাকে ঘরে ঢুকতে দেখেই স্ত্রী বিমলা তাকে জিজ্ঞেস করে, তাহলে অবশেষে ঘরে এসেছেন মহাশয়। তো কত টাকা ইনকাম করলে সারাদিনে শুনি? আরে গিন্নি, কখনো একটু জল লাগবে কিনা সেটাও জিজ্ঞেস করে নাও। সব সময় টাকা টাকাই করতে থাকো। সেসব ছাড়ো, জানো আজকে তো আগের থেকে বেশি টাকা কামিয়েছি, পুরো 50,000। বিকাশ তাকে নিজের সব কর্মকাণ্ডের কথা জানায়, যে কিভাবে সে সস্তায় মাটন বিক্রি করে বাপনের পুরো ব্যবসা বন্ধ করে দিয়েছে। তার কথা শুনে বিমলা তাকে বলে, মরণ, আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা ছাগলগুলোকে জলের দামে বিক্রি করে সেই টাকা দিয়ে এসে আবার আমারই সামনে বড় বড় গুলতানি মারা হচ্ছে। আমি জানি তুমি এই বলবে, কিন্তু আমি করবোটা কি? হ্যাঁ, ঘরে পা রাখতে না রাখতে তুমি টাকা চাইতে থাকো। আমি ছাগল না বেচে এত টাকা আনবো কি করে? তোমার মতো গবেট মানুষ আমি জন্মে দুটো দেখিনি। এবার ভালো করে শোনো, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, যাতে ছাগল বিক্রি করে আমাদের আয় অনেক গুণ বেড়ে যেতে পারে। তবে তুমি তাতে তোমার গবেট মার্কা বুদ্ধি লাগিয়ে সব কেচিয়ে দিও না যেন। যেটা আমি বলবো ঠিক সেটাই করবে, তোমার লাভে থাকবে। কি করে হবে আমাকে বলো তো? আমি শুনেছি ইদানিং সহজেই শহরে অনেক রকম ইঞ্জেকশন পাওয়া যায়, যার ফলে ছাগল খুব তাড়াতাড়ি বড় আর ভারী হয়ে যায়। তুমি কালকেই শহরে যাবে, আর ওই ইঞ্জেকশন আর অনেকগুলো ছোট ছোট ছাগলের বাচ্চা কিনে আনবে। আমরা বাচ্চাগুলোকে ইঞ্জেকশন লাগিয়ে তাড়াতাড়ি বড় করে দেব, আর সেই ছাগলগুলোকেই বিক্রি করে অনেক বেশি টাকা আয় করব। কিন্তু এইটা করা কি ঠিক হবে? গ্রামবাসীরা কোনোভাবে জানতে পারলে আমাদের রক্ষা রাখবে না। তুমি বেশি বকো না তো। আমি যেটা বলছি চুপচাপ সেটা করো। গ্রামবাসীদের জানতে পারার কোনো প্রশ্নই আসছে না। আমরা যা করব নিজেদের ঘরেই গোপনে করব। পরের দিন থেকে বিকাশ শহর থেকে ছোট ছোট ছাগলের বাচ্চা কিনে এনে তাদেরকে ইঞ্জেকশন লাগাতে শুরু করে। এর ফলে কিছুদিনের মধ্যেই সেই ছাগলগুলো খুবই বড় এবং ওজনদার হয়ে ওঠে। গ্রামবাসীরা ভুল করেও বিকাশের এই জোচ্চুরি ধরতে পারে না, এবং তারা সস্তার মাটন খাওয়ার লোভে তার দোকান থেকে নিয়মিত মাংস কিনতে থাকে। অপরদিকে বাপনের মাটনের ব্যবসা এখন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এখন সে পেট চালানোর জন্য মজদুরি কাজ করতে শুরু করেছিল। একদিন বাপনের বাড়িতে কিছু অতিথি আসায় বাপন বিকাশের দোকান থেকে 1 কিলো মাটন কিনতে এলো। বিকাশ তাকে মাটন ওজন করে দেয়। আরে এ কি, আমি তো আপনার থেকে 1 কিলো মটন চাইলাম। এটা তো দেখে অনেক কম মনে হচ্ছে। হ্যাঁ তো, এগুলো দেশি খাসি। আমি লুলা ল্যাংড়া অসুস্থ ছাগল বিক্রি করি না, ঠিক আছে? যেটা দিয়েছি সেইটা নিয়ে যাও। তাদের কথার মাঝখানেই গ্রামের জমিদার বিকাশের দোকানে আসেন এবং তার মেয়ের বিয়ের জন্য বিকাশকে 150 কিলো মাটনের অর্ডার দেন। বাপন দূরে দাঁড়িয়ে সব দেখছিল, কারণ তার বিকাশের ওপর সন্দেহ হতে শুরু করেছিল। 150 কিলো মটনের অর্ডারের জন্য ও এত সহজে হ্যাঁ বলে দিল? কোথা থেকে জোগাড় করবে ও এত ছাগল? ব্যাপারটা নির্ঘাত গোলমেলে। এবার তো আমাকে খোঁজ লাগাতেই হবে। বিকাশ যখন সন্ধেবেলা নিজের দোকান বন্ধ করে বাড়ির দিকে এগোয়, তখন চুপি চুপি বাপন তার পিছু নেয়। বিকাশের বাড়ি পৌঁছে সে দেখে সে ও তার স্ত্রী বিমলা ফার্মে রাখা ছোট ছোট ছাগলগুলোকে বিষাক্ত ইঞ্জেকশন দিচ্ছে। পরশু দিনকে জমিদার বাবুর মেয়ের বিয়ে। এই ইঞ্জেকশনের জন্যই ততদিনকে এই ছাগলগুলো একদম কাটার জন্যে তৈরি হয়ে যাবে। বিমলা, তোমার বুদ্ধির কোনো জবাব নেই। এইসব দেখে বাপন তার সব প্রশ্নের উত্তর পেয়ে যায়, এবং সে মনে মনে সিদ্ধান্ত নেয় যে এবার সে বিকাশ এবং তার স্ত্রীর দুর্নীতির কথা গ্রামবাসীর সামনে এনেই ছাড়বে।
বিয়ের দিন সকালে বিকাশ 150 কিলো মাটন নিয়ে জমিদারের বাড়িতে গিয়ে দিয়ে এলো। কিন্তু কিছু লোক খাবার পরেই হঠাৎ করে জমিদারবাবু লক্ষ্য করেন যে প্রয়োজনের থেকে মাটন অনেক কম পড়েছে। আরে, হিসাবে তো 120 কিলো মাটনের দরকার ছিল, কিন্তু আমি তো 150 কিলো মাটন আনলাম। তাও মাটন কম পড়ছে কি করে? হ্যাঁ, এরকম করলে তো সমাজে আমার মান সম্মান সব যাবে। জমিদারবাবু খুবই ঘাবড়ে গেলেন, আর তখনই সেখানে বাপন আসে আর জমিদারবাবুকে নিজের ফোনে রেকর্ড করা বিকাশের দুর্নীতির ভিডিও দেখিয়ে দেয়। জমিদার বাবু, এই বিকাশ অনেক দিন থেকেই এই বিষাক্ত ওষুধ মেশানো ছাগলগুলোর মটন গ্রামবাসীকে বিক্রি করছে। এই মাংস খেয়ে অনেকবার গ্রামবাসীরা গুরুতর অসুস্থ হয়েছে। হিংসা করে ও আমারও মটনের ব্যবসা বন্ধ করিয়েছে। শুধু তাই নয়, বিষাক্ত মটন খাওয়ানোর সাথে সাথে হিসাবেরও গোলমেলও করে এই বিকাশ। এই জন্যই আজকে আপনিও বদনাম হতে চলেছিলেন। এটা শুনেই জমিদারবাবু সেই মুহূর্তেই বিকাশ আর তার স্ত্রীকে সব গ্রামবাসীর সামনে ডেকে পাঠান, আর উনি সমস্ত গ্রামবাসীকে বিকাশের কুকীর্তির কথা জানান। এটি শুনে গ্রামবাসীরা তো খুব রেগে যান আর বিকাশকে মারতে উদ্যত হন, কিন্তু বাপন তাদের কোনোভাবে বুঝিয়ে ঠান্ডা করে। তখন বিকাশের স্ত্রী বিমলা বলে, আমাকে ক্ষমা করে দাও বাপন, পয়সার লোভে আমি একদম অন্ধ হয়ে গিয়েছিলাম। আমরা দুজনেই এই গ্রাম ছেড়ে অনেক দূর চলে যাব, আর আমি আপনাদের সকলকে কথা দিচ্ছি, এখন থেকে এরকম কোনো জোটচুরি কাজ আমরা আর করব না। ওই দিনের পর থেকে বাপন আবার নিজের মাংসের দোকান খোলে এবং এখন তার আগের থেকেও অনেক বেশি খদ্দের আসতে থাকে। কোনো এক সময়ের ঘটনা এটি। গ্রাম থেকে অনেক দূরে শহরের একটি বড় হোটেলে সৌরভ নামের একজন ব্যক্তি কাজ করতেন। কিন্তু বেশ কিছুদিন ধরেই সেখানে খুব লোকসান চলছিল। তাই হঠাৎ একদিন সেখানকার মালিক সৌরভকে ডেকে বলে যে গত কয়েকদিন ধরে সেখানে যেভাবে লোকসান হচ্ছে তাতে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাই সে যেন অন্য কোনো জায়গায় কাজ খুঁজে নেয়। এই কথা শোনার পর বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরেও সে কোনো কাজ পেল না। তাই অবশেষে নিরাশ হয়ে সে তার গ্রামের বাড়িতে তার স্ত্রী ও ছেলের কাছে ফিরে আসে। কিন্তু গ্রামে সেরকম কাজ না থাকায় দিনরাত সে মন খারাপ করে নিজের বাড়িতেই বসে থাকতো। আরে বাবা সৌরভ, এত চিন্তা করছো কেন? কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। কি রাস্তা বেরোবে কাকা? এই গ্রামে কি আর থোড়ি না কোনো হোটেল খুলছে? সারা জীবন তো হোটেলেই কাজ করে এলাম, অন্য কোনো কাজও জানি না। এই সব চক্করে আমার ছেলেটার পড়াশুনো না বন্ধ হয়ে যায়। আরে ওইসব কিচ্ছু হবে না, তোমার নিশ্চয়ই কিছু সঞ্চয় তো থাকবেই। এখন সেটা থেকেই কাজ চালাও, আর সাথে সাথে কাজ খুঁজতে থাকো। একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে, ঠাকুরের উপরে ভরসা রাখো। পাড়াপড়শিরা তাকে বিভিন্ন রকম উপদেশ দিতে শুরু করেছিল, কিন্তু কোনো উপদেশেই কোনো লাভ হলো না এবং সৌরভেরও কোনো কাজ হলো না। এমনকি তার কাছে সেরকম কোনো টাকা পয়সাও ছিল না সংসার চালানোর মতো। শোনো না, সারাদিন এত চিন্তায় থাকো, এমনকি আর কোনো কাজ তুমি জানো না যেটাতে রোজগার করা যায়? আরে অন্য কিছু জানলে কি আর এভাবে খালি বসে থাকতাম? তোমার কি মনে হয় এরকমভাবে খালি বসে থেকে আমার খুব মজা লাগছে, তাই না? আচ্ছা, তুমি শহরে কি কাজ করতে? আরে বাবা, এতবার তো বলেছি তোমাকে, ওখানে একটা হোটেলে আমি সিঙ্গারা বানাতাম। তো সিঙ্গারা বানানো কি এখন ভুলে গেছো নাকি? এই সিঙ্গারা বানানো আবার কেউ ভুলে যায় নাকি? একবার শিখে গেলে সারা জীবনও ভোলার নয়। তাহলে তুমি ওই কাজটাই করছো না কেন? আরে
কোথায় বানাবোটা কোথায়? এখানে কোথায় হোটেল যেখানে আমি সিঙ্গারা বানানোর কাজ পাবো এখন? আরে, হোটেল নেই তো কি হয়েছে, নিজের একটা ঠেলা তো লাগাতেই পারো। কি 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 বললে তুমি? আরেকবার বলো। আমি বলছি যে তুমি একটা ঠেলায় নিজে বানানো সিঙ্গারা বিক্রি করতেই তো পারো। প্রথমে সৌরভদার স্ত্রীর কথাগুলি অগ্রাহ্যের সাথে শুনলেও সিঙ্গারার দোকান খোলার উপায়টি শুনে সে খুব খুশি হয়ে যায় এবং তার স্ত্রীকে জড়িয়ে ধরে। আরে এত সুন্দর একটা আইডিয়া তুমি আগে দাওনি কেন? তুমি কি কোনোদিন আমাকে জিজ্ঞাসা করেছো? নিজের কোনো সমস্যাই তো আমাকে বলো না, সারা দিন নিজের বন্ধুদের সাথেই আলোচনা করতে থাকো। আমি কি করব বলো? আরে আমারও এই চিন্তায় মাথা খারাপ, বুঝতে পারিনি কাকে বলবো কি বলবো, কিন্তু না, এখন তুমি যেটা বলেছো সেটাই হবে। চলো, তোমার সমস্যার তো একটা সমাধান পাওয়া গেল। ব্যাস, এবার কাল থেকেই আমি সিঙ্গারার ঠেলা লাগাবো। ওখানে হোটেলেও সকলের আমার হাতের সিঙ্গারাই পছন্দ ছিল। আর হ্যাঁ, এই কাজ কিন্তু আমি একা করতে পারবো না, আমার তোমার সাহায্যের দরকার হবে। আরে হ্যাঁ, নিশ্চয়ই, আমি সব সময় তোমার পাশে আছি। উপায় খুঁজে পাওয়া মাত্রই তারা পরের দিন সকালবেলায় দুজনে মিলে গ্রাম থেকে কিছু দূরে নিজেদের সিঙ্গারার ঠেলা লাগিয়ে দেয়। এর সাথে দীপালি চায়ের ব্যবস্থাও রাখে। তুমি দেখো, এই চা আর সিঙ্গারার যে জুড়ি, সবার তা দারুণ পছন্দ হবে। তাদের দুজনকে গ্রাম থেকে দূরে ঠেলাতে করে এত জিনিসপত্র নিয়ে যেতে দেখে গ্রামবাসীরা ভাবল যে তারা বোধহয় দুঃখ এবং অভাব সহ্য করতে না পেরে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। আরে সৌরভ, বৌমা, এভাবে হতাশ হতে নেই। কোথায় যাবে গ্রাম ছেড়ে? আজ নয়তো কাল কিছু তো একটা জোগাড় হয়েই যাবে। তা বলে নিজের জন্মভূমি ছেড়ে কেউ চলে যায় নাকি? ছি 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 ছি। আরে নানা কাকা, আপনার ভুল ভাবছেন। কি ভুল ভাবছি? হ্যাঁ, ঠেলা দেখা যাচ্ছে, তার উপরে এত জিনিসপত্র, তোমরা দুজন গ্রাম থেকে এত দূরে। এর থেকে তো স্পষ্ট হয়েই যাচ্ছে যে তোমরা দুঃখে কষ্টে গ্রাম ছেড়ে বেরিয়ে যাচ্ছ। আরে কাকা, শুনুন শুনুন, একটু ভালো করে দেখুন। এই দেখুন কি কি জিনিস আছে এতে। আমাদের সিঙ্গারা ভাজার কড়াই আর চায়ের স্টল। এনার কাছে তো এখন কোনো কাজ নেই, আপনারা তো সবাই জানেন। তাই এখন থেকে ইনি নিজেই সিঙ্গারা বানিয়ে তা বিক্রি করবেন, আর একই ঠেলাতে আমিও চা বিক্রি করব। তাদের সিঙ্গারা এবং চায়ের দোকানের কথা শুনে সবাই খুব খুশি হয়ে গেল। আরে বাহ, এবার তাহলে আমরা গ্রামে বসেই সৌরভের মজাদার সিঙ্গারা খেতে পারবো, কি বলো? আর আমিও সেই রকম একদম সিঙ্গারা বানাবো যেরকম আমি হোটেলে বানাতাম। আপনারা একবার খেলে আর এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবেন না। আরে চলো ভাই সৌরভ, অনেক কথা হলো, এবার একটু খাওয়াও, দেখি তোমার সিঙ্গারার স্বাদ কেমন। হ্যাঁ হ্যাঁ, আরে আমি তো কখন থেকে বানানোর জন্যই প্রস্তুত, কিন্তু তোমাদেরই তো আর কথার শেষ হয় না। একটু দাঁড়াও, আমি এক্ষুনি গরম গরম সিঙ্গারা ভেজে দিচ্ছি। সৌরভ এবং দীপালি তাড়াতাড়ি চা এবং গরম গরম সিঙ্গারা তৈরি করে সবাইকে খেতে দিল। যেহেতু এটি তাদের দোকানের প্রথম দিন ছিল, তাই তারা প্রথম দিন সবাইকে ফ্রিতেই খাওয়ালো। তো সুস্বাদু চা এবং সিঙ্গারা খেয়ে সবাই তাদের প্রশংসা শুরু করলো। আরে বাই সৌরভ, কি টেস্ট! কালকে আমি আমার বউকেও নিয়ে আসবো, এরকম সিঙ্গারা কোনো দিন খাইনি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কালকে সবাই আবার আসবেন। সৌরভ এবং দীপালি নিজেদের তৈরি খাবারের বিক্রি এবং চাহিদা দেখে খুবই খুশি হয়ে যায়। এবার আমাদের ব্যবসা ভালোই চলবে দেখো। পরের দিন সকালে তারা আবার নিজেদের ঠেলা তাড়াতাড়ি লাগিয়ে দেয়। ধীরে ধীরে তাদের ঠেলার কাছে সবাই আসতে থাকে এবং কেউ দুটো, কেউ চারটে সিঙ্গারা চায়। আসুন আপনারা, আসুন সবাই, শুধুমাত্র 5 টাকার একটা সিঙ্গারা আর 2 টাকার চা। আসুন আসুন।
আরে আজকে টাকা নিচ্ছ? হ্যাঁ কাকা, প্রতিদিন তো আর ফ্রিতে খাওয়াতে পারবো না। হ্যাঁ বৌমা, একদম ঠিক কথা। রোজ রোজ তো আর বিনা পয়সায় খাওয়ানো যায় না। 5 টাকাতে তারা সিঙ্গারা বিক্রি করত এবং গ্রামবাসীরাও খুশি খুশি নিয়ে নিত। ধীরে ধীরে সৌরভের সুস্বাদু সিঙ্গারার দোকানের কথা তাদের আশেপাশের গ্রামেও বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং সবাই তাদের দোকানে আসতে থাকে। এমনই একদিন সিঙ্গারার জন্য আলু খুব কম বেচেছিল, কিন্তু তখন অনেক লোক সিঙ্গারা নেওয়ার জন্য অপেক্ষা করছিল। এবার কি করব? এখনো এত লোক বাকি, আর সিঙ্গারার আলু তো প্রায় শেষ। আমার তো খুবই ভয় লাগছে। আরে ভয় পেও না, আমি সিঙ্গারাগুলোতে আলু একটু কমই ভরছি। না 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 না, এটা ঠিক হবে না। তার থেকে ভালো আমি বরঞ্চ এনাদেরকে বারণ করে দিই, বলে দিই সিঙ্গারা শেষ হয়ে গেছে। না না, একদম না। এনাদের একবার ফিরিয়ে দিলে আর দ্বিতীয়বার কেউ ফিরে আসবে না আমাদের ঠেলায়। তারা দুরু দুরু বুকে সবাইকে সিঙ্গারা দেয় আর মনে মনে ভাবে নিশ্চয়ই কেউ না কেউ সিঙ্গারাতে কম আলুর অভিযোগ জানায়। কাউকে অভিযোগ না জানাতে দেখে সৌরভ অবাক হয়ে যায়। দীপালি, এটা কি হলো? কেউ সিঙ্গারাতে কম আলুর কোনো অভিযোগ জানালো না তো? এ তো আমার হাতের জাদু আর মাথার বুদ্ধির কামাল। মানে? দীপালি তাকে দেখায় যে সে সিঙ্গারার আকারও আগের থেকে অনেক ছোট করে দিয়েছে এবং তা কোনো গ্রামবাসী টের পায়নি, এমনকি সৌরভও বুঝতে পারেনি। এটা দেখে সৌরভের মনেও লোভের সৃষ্টি হলো। এটা ভালোই। কাল থেকে তাহলে ছোট সিঙ্গারা, কম আলু, আর দাম 7 টাকা। হ্যাঁ একদম, কেউ কিচ্ছু টের পাবে না, সবাই খাওয়াতেই ব্যস্ত থাকবে। তারা দিন দিন সিঙ্গারাতে কম আলু ভরতে শুরু করলো এবং সিঙ্গারার আকারও ছোট করতে শুরু করলো। আরে সৌরভ, আজ সিঙ্গারাতে আলু অনেকটাই কম লাগছে। আরে কাকা, আপনারটাতে হয়তো একটু কম আলু এসে গেছে। তাড়াতাড়ি সিঙ্গারা বানাতে গেলে একটু এরকম 19-20 হয়েই যায়। হ্যাঁ, সেটাও ঠিক। যদিও বা কেউ অভিযোগ জানাতো, তাকে পরের কয়েকদিন ভালোভাবে সিঙ্গারা বানিয়ে তার মুখ বন্ধ করে দিত, ফলে আর কেউ কিছু বলতো না। এইভাবেই তারা দুজনে দিন দিন লোভের পরিমাণ বাড়তে থাকলো এবং মানুষকে ঠকিয়ে যেতে শুরু করলো। হ্যাঁ গো, শোনো না, আমি ভাবছিলাম আমরা যে লাভটা করছি তার থেকে কিছুটা একটা ভাঁড়ে রেখে দিলে কেমন হয়। ভবিষ্যতে আমরা অনেক ভালো ভালো জায়গায় ঘুরতে যেতে পারবো, লাভের লাভও হবে আর সঙ্গে টাকাও জমা হতে থাকবে। আরে বাহ দীপালি, দারুণ বুদ্ধি তো এটা। লাভের লাভ, আবার টাকাও বাঁচবে, আর গ্রামের কেউ বুঝতেও পারছে না যে আমরা তাদের কিভাবে লুটছি। কাল থেকে আমাদের লাভ আরও বেশি হবে। কি করে? এবারে কি করতে চলেছো তুমি? কাল থেকে সিঙ্গারা শুধুমাত্র ময়দার হবে না, তাতে অল্প আটা এবং সুজিও মেশানো থাকবে, আর পুরের জন্য আলু কম আর অন্যান্য জিনিস বেশি থাকবে। আরে কিন্তু কেউ গ্রামবাসীরা বুঝে গেলে? আজ পর্যন্ত তুমি কখনো টের পেয়েছো আমি সিঙ্গারার লেচিতে এত কিছু মেশাই? হ্যাঁ, কি বলছো গো? সত্যি? আমি তো কিছুই টের পাইনি। কয়েক মাস পর্যন্ত এভাবেই তাদের ব্যবসা চলতে থাকে। এর ঠিক বেশ কয়েকদিন পরের ঘটনা। তাদের ছেলে বাপন সকালে স্কুলে যাওয়ার জন্য বিছানা ছেড়ে উঠে আসছে না দেখে সৌরভ তার কাছে গেল এবং দেখল যে তার গা জ্বরে পুড়ে যাচ্ছে। এটা দেখে তারা তাদের ঠেলাতে করেই ছেলেকে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেল, কিন্তু তার শরীর তো ঠিক হলোই না, বরং তার অবস্থা দিন দিন আরও খারাপ হতে শুরু করলো। সৌরভ এবং দীপালি তাকে নিয়ে একটার পর একটা ডাক্তারের কাছে যেতে শুরু করলো। এর ফলে তাদের দোকানও কয়েকদিন তারা খুলতে পারলো না।
ছেলেকে সুস্থ করে তোলার জন্য তাদের যা সঞ্চয় ছিল সব খরচ হয়ে গেল এবং তারা অসৎ উপায়ে যা টাকা রোজগার করেছিল সেগুলিও খরচ হয়ে গেল। শেষে পাপন সুস্থ হয়ে উঠল ঠিকই, কিন্তু তাদের কাছে যা জমানো টাকা ছিল সবই খরচ হয়ে গেল। দেখলে দীপালি, আমাদের লোভের ফল আমাদের ছেলেটাকে ভুগতে হলো। এই যে এত পাপের টাকা আমরা জমিয়েছিলাম সেইগুলো তো সব শেষ হলোই, তারপরে আমাদের ঠেলাটাও বন্ধ রইল। এটা তো আমাদের হওয়ারই ছিল। ওই সিধা সাদা গ্রামবাসীগুলোকে আমরা কি না ঠকিয়েছি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এটা আমাদের সমস্ত পাপেরই ফল, যার শাস্তি আমাদের ছোট্ট ছেলেটাকে পেতে হলো। তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং উচিত শিক্ষা পেয়ে তারা পুনরায় সততার সাথে তাদের দোকানে চা এবং সিঙ্গারা বিক্রি করতে শুরু করে।